ওকে। আর কেউ আছো মিস করেছো এমন? স্যার, জিয়াতিন আলম দিছিলেন স্যার, আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। তুমি তুমি হ্যান্ড রেজ করেছো, পেয়েছি। ওকে। ফাহমিদ ওকে। সারোয়ার, আরিফিন রশিদ, ফাহিম বিন রহমান, তালহা জুবায়ের, তানজিনা ইসলাম। স্যার তালহা জুবের প্রেজেন্ট। এই কোত্থেকে জয়েন করেছো তুমি? স্যার কারেন্টলি নিগাতা ইউনিভার্সিটি সিটির দিকে আছি। আচ্ছা, তো তুমি ভিডিও অন করে তোমার জাপানটা আমাদের একটু দেখাতে ক্লাসে। স্যার এখন, হ্যাঁ স্যার, এই যে পার্কের দিকে আছি স্যার এখন। Oh, that's great. That's great. We're lovely to see you. Yes, স্যার। এখন হচ্ছে কি বার? এখন তো রাত হ্যাঁ এখানে স্যার 7:30 স্যার। 7:30, সন্ধ্যা হয়ে গেছে না? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে প্রচন্ড গরম তো ওই সময় না? এখন একটু ঠান্ডা স্যার, সকালবেলা অনেক গরম ছিল। আচ্ছা, তো তুমি ফিরবে কবে? স্যার আমার হচ্ছে ফ্লাইট 4 তারিখে, ল্যান্ড করব 5 তারিখে স্যার। আচ্ছা আচ্ছা, এমনি সব মিলিয়ে ভালো যাচ্ছে ওখানে, তুমি যে চিন্তা মাথায় হ্যাঁ নিয়ে গিয়েছিলে? হ্যাঁ 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 স্যার, ওখানে ভালোই যাচ্ছে স্যার। আমি হচ্ছে যে লিপিড বায়োকেমিস্ট্রি এন্ড সেল বায়োলজি ল্যাবে আছি এখন। মানে ওখানে ওরা হচ্ছে লিপিডের কিভাবে মুভমেন্ট হয় উইদিন দ্য সেলস, ওটার নতুন আরো কিছু জিনিস ডিসকভার করা ট্রাই করতেছে। তো ওগুলোই দেখতেছি স্যার। আচ্ছা আচ্ছা, তো খুব ভালো। তোমার আহ, যেতেও প্রবলেম হচ্ছে জি যাওয়ার স্যার। আগে অ্যারেঞ্জমেন্টে, তো সব হ্যাঁ হ্যাঁ। মিলিয়ে সুযোগটা যেহেতু আসছে, সুতরাং এটাকে ম্যাক্সিমাম ক্লাস করার চেষ্টা করো। এবং সবচেয়ে বড় কথা, চমৎকার একটা দেশ, ওখানে এনজয় করো। জি স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ, ভেরি লাভলি টু সি ইউ জয়েনিং উইথ আস। জি স্যার। আর কেউ আছো? খুব সারপ্রাইজিং প্যাকেজ, তালহা ওখান থেকে জয়েন করেছে। তোমরা আর কেউ? ওকে, ঠিক আছে।
Sir, Nadia Jahan present. হুম হুম হুম। তো আমরা আজকে কি করব? Sir, last class moving bed dryer পর্যন্ত পড়ানো হয়েছে। মুভিং বেড ড্রয়ার পর্যন্ত আমরা পড়েছি। আজকে কি আর কোনো ড্রয়ার পড়বো? তাহলে কি তুমি আছো আমাদের সঙ্গে? আচ্ছা, তাই নিয়ে আমরা গত পরশু দুই ধরনের ড্রায়ার পড়েছি না? একটা ছিল ফ্লুইডাইজড বেড ড্রায়ার, আর একটা ছিল মুভিং বেড ড্রায়ার বা রোলার ড্রায়ার বা ড্রাম ড্রায়ার, যেটাই তুমি বলো। আমি যদি তোমাদের কাছে খুব স্পেসিফিক্যালি জানতে চাই যে ফ্লুইডাইজড বেড ড্রায়ারের একটা ইউনিক অ্যাডভান্টেজ বলো। Sir, it facilitates both mixing and drying of the granules. আচ্ছা, দ্যাটস ভেরি গুড। অনুরিমার কাছে মনে হয়েছে যে এটা এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট ফিচার এবং সেটাকে অ্যাডভান্টেজ হিসেবে দেখাতে যাচ্ছে। আর কেউ কোনো অ্যাডভান্টেজ অ্যাড করতে চাও? ফ্লুইডাইজড বেড ড্রায়ারের স্যার মিক্সচারস অফ গ্র্যানিউলস গুলাকে হচ্ছে একই সাথে ড্রাই এন্ড মিক্স সেম টাইমে করা যায়। সেটাই অনুরিমা বলতে চেয়েছে। এর বাইরে আর কোনো অ্যাডভান্টেজ অ্যাড করতে পারো তোমরা? Sir, granules surface smooth হয়, so flow property improves হয়। দ্যাটস ভেরি গুড। সারফেসটা স্মুথ হয়, ফলে এদের ফ্লো প্রপার্টিজ বা প্রোডাক্ট হ্যান্ডলিংটা ইজি হয়। ওকে, ফাইন। আর কোনো অ্যাডভান্টেজ? ইউনিফর্ম ড্রাইং হয়। ইউনিফর্ম ড্রাইং হয়। দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। ওকে, আচ্ছা, এবার যদি বলি যে এই ধরনের ড্রায়ারে কি প্রবলেমস অ্যারাইজ করতে পারে, কি চ্যালেঞ্জ ফেস করতে পারি আমরা? যে ফ্রিকশনের কারণে সামটাইমস পাউডারি হয়ে যেতে পারে, বিকজ ব্রেক করতে পারে গ্রানুলস গুলো। আচ্ছা আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও মানে চার্জেসও অ্যাপিয়ার করতে পারে বিকজ অফ দ্যাট। আচ্ছা আচ্ছা, তো সেটা কিভাবে আমরা ওভারকাম করব? এর উপর একটা হচ্ছে ফিল্টার ব্যাগস দেওয়া থাকে, সেই ফিল্টার ব্যাগটা চার্জটাকে নিউট্রাল করে দেয়, আর ফিল্টার ব্যাগের মধ্যে যে কোনো রেসিডিউ, যে পাউডার বা গ্রানুলস ব্রেক করলে পরে ওই রেসিডিউটা ওখানে স্টাক থাকে। বাকিরা কি ওর বক্তব্যটা নিতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, এবারে যদি বলি মুভিং বেড ড্রায়ার, মুভিং বেড ড্রায়ারের ইউজটা কি,
কোন ধরনের ম্যাটেরিয়ালস বা প্রোডাক্টস ড্রাই করার জন্য আমরা এটা ব্যবহার করব? Liquid solutions or suspensions. লিকুইড সলিউশনস আর সাসপেনশনস। সব লিকুইড পারবো? না, ভিসকাস হতে হবে, ঠিক হতে হবে। ভিসকাস বা স্টিকি বা থিক হতে হবে, যেন এটা ড্রায়ারের আউটার সারফেসে এটা অ্যাডিশন হয়, তাই তো? এরকম কিছু। একটা মুভিং বেড ড্রায়ার অপারেট করতে গেলে কোন কোন প্রসেস ভেরিয়েবলস গুলা আমরা কনসিডার করতে পারি? So rotation time, temperature, and spreader length, sir. স্প্রেডার কি করে? So spreader আমরা Thickness. adjust করতে পারি, like we can either relax it or make it more. থিকনেসটা কন্ট্রোল করতে জি সাহায্য স্যার, thickness of it. ওকে ওকে, আমার মনে হয় তোমাদের ভালো আইডিয়া আছে এবং গতদিন যে আমরা কথা বলেছিলাম সেটা তোমরা মোটামুটি নিতে পেরেছো। আজকে আমরা ভিন্ন আরেক ধরনের ড্রায়ার নিয়ে কথা বলবো, যেমন এটাকে বলছে নিউমেটিক ড্রায়ার। আজকে খুব লেংদি আলোচনা করব না, আমরা খুব সংক্ষেপেই শেষ করব। নিউমেটিক ড্রায়ার নিউমেটিক ড্রায়ারটা ওরা বলতে চেয়েছে ইটস আ কাইন্ড অফ ফ্লুইডাইজড বেড ড্রায়ার, অথবা এটা মডিফাইড ভার্সন অফ ফ্লুইডাইজড বেড ড্রায়ার। কেন এদেরকে নিউমেটিক ড্রায়ার বলা হচ্ছে? এখানেও ঠিক আগের মতোই, এখানে যেমন বলেছে সিস্টেমস ইন হুইচ দ্য ড্রাইং পার্টিকেলস আর এনট্রেইনড এন্ড কনভেইড ইন হাই ভেলোসিটি গ্যাস স্ট্রিম। একই ঘটনা আমরা ফ্লুইডাইজড বেডের ক্ষেত্রে করেছিলাম, তাই না? আমরা পার্টিকেলস গুলোকে হাই ভেলোসিটি হট স্ট্রিম এয়ারের ভিতরে আমরা এটাকে ফ্লুইডাইজ করেছিলাম, সাসপেন্ডেড করেছিলাম। ফলে এটাকেও বলতে চাচ্ছি এরা ফ্লুইডাইজড বেডেরই একটা ভার্সন বা ইমপ্রুভড ভার্সন। চলো তো কিভাবে করা যায়, একটা এক্সাম্পল হিসেবে ওরা স্প্রে ড্রায়ারের কথা বলেছে, আমরা সেই স্প্রে ড্রায়ারটা এখানে পড়তে চাচ্ছি। Spray dryer in particular used in case of drying of liquids. In particular আমরা বলতে যাচ্ছি, যেমন আমরা লিকুইডের ক্ষেত্রে মুভিং বেড ড্রায়ার ইউজ করলাম, বাট এটা যদি খুব স্পেসিফিক্যালি বলে, যেমন ওখানে আমরা ডাইলিউট সলিউশন গুলাকে ড্রাই করতে পারি না, আবার বাল্ক ভলিউম অফ লিকুইড যদি থাকে সেটাও আমাদের জন্য ডিফিকাল্ট হয়েছে। বাট এখানে আমরা ইভেন ডাইলিউট সলিউশন গুলোকেও ড্রাই করতে পারবো। ফলে আমরা সব ধরনের প্রোডাক্ট ড্রাই করার জন্য কিছু কিছু ড্রায়ার আমরা পড়ার চেষ্টা করি। এই ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ না, অতটা ক্লিয়ার না, বাট তারপরে একটু খেয়াল করার চেষ্টা করো। আমরা এটাকে বলছি একটা ড্রাইং চেম্বার, একটা রেক্ট্যাঙ্গুলার এবং ওয়ান বটম পার্টটা কনিক্যাল, এটাকে বলছি আমরা ড্রাইং চেম্বার। ড্রাইং চেম্বারে আমরা যে লিকুইডটা ড্রাই করতে চাচ্ছি সেই লিকুইডকে ফিড করাবো আপার রিজিয়ন থেকে, ধীরে ধীরে এখান থেকে আমরা লিকুইডটাকে ফিড করাবো। তোমরা খেয়াল করে দেখো, জাস্ট এখানে যখন ওপেনিংটা হচ্ছে লিকুইডের, সেখানেই একটা অ্যাটোমাইজার দিয়েছে। অ্যাটোমাইজার, মজার ব্যাপার হলো এই অ্যাটোমাইজারের রোটেশনাল স্পিড অনেক বেশি। একটু আগে আমরা দেখছিলাম এটা ইভেন 3000 থেকে 50,000 আরপিএম হতে পারে। ক্যান ইউ ইমাজিন যে প্রতি মিনিটে 50,000, কত হাই স্পিডে এটা রোটেট করবে? এবং তা যদি হয় তাহলে এখান থেকে যে লিকুইড গুলা ফিডিং হচ্ছে, যে লিকুইড ড্রপস গুলা এখানে আসছে, ড্রপলেটস গুলা অ্যাটোমাইজারের প্রেজেন্সে এরা ফাইন এবং টাইনি পার্টিকেলসে কনভার্ট হবে। Isn't that?
বুঝতে পেরেছো? হ্যাঁ না কারো থেকে কিছু বুঝতে পারছি না। জি স্যার। ওকে, তাহলে এরা যদি ড্রাইং চেম্বারে ফাইন পার্টিকেলস আকারে ফাইন লিকুইড ড্রপলেটস আকারে ছড়িয়ে পড়ে, এট দ্য সেম টাইম আমরা আরেকটা পাথওয়ে দিয়ে আমরা হট এয়ার পাস করাচ্ছি। দেখো এই টিউব দিয়ে হট এয়ার পাস করাচ্ছি, কিন্তু এর আগে আমরা যে ধরনের ড্রায়ার গুলো পড়েছি সেখানে আমরা হট এয়ার পাস করিয়েছি একটা এয়ার স্ট্রিম আকারে, কিন্তু এখানে হট এয়ারটা পাস করানো হচ্ছে ট্যানজেনশিয়ালি। অর্থাৎ ট্যানজেনশিয়ালটা কেমন, ট্যানজেনশিয়াল রোটেশনটা কেমন? বলো। এটা ঘুরতে ঘুরতে যাবে, তাই তো? 360 ডিগ্রি এরা ঘুরতে ঘুরতে যাবে। অর্থাৎ আমরা হট এয়ারটা যখন পাস করাচ্ছি এটাকে ট্যানজেনশিয়ালি এটা ফ্লো করবে এবং এরা ভ্যাকুয়াম চেম্বারে ড্রাইং চেম্বারে ইনলেট হবে। তাহলে এর ভিতরে ড্রাইং চেম্বারের ভিতরে হট এয়ারের প্রেজেন্সে যখন এই লিকুইডগুলো অ্যাটমাইজড হয়ে টাইনি পার্টিকেলসে কনভার্ট হবে, তখন এরা ড্রাই হতে কি খুব বেশি সময় লাগবে? না স্যার। এরা খুব কুইক টাইমে এরা ড্রাই হয়ে যাবে। খেয়াল করে দেখো এই ড্রাইড পার্টিকেলস গুলা এয়ার স্ট্রিমের সঙ্গে ট্যানজেনশিয়ালি একটা ন্যারো টিউব দিয়ে এরা পাস করবে। এখন এই চেম্বার থেকে যখন এরা এই টিউব দিয়ে পাস করবে তখন এই ড্রাইড যে সলিড গুলো আছে তার উপরে এয়ার প্রেসারটা বেশি থাকবে না কম থাকবে? স্যার এটা আরেকবার রিপিট করা যাবে? এখানে ট্যানজেনশিয়ালি এয়ারটা আমরা সাপ্লাই দিয়েছি, তাই না? সে এয়ার হট এয়ারটা লিকুইড ড্রপলেটস গুলাকে বা লিকুইড পার্টিকেলস গুলাকে তারা ড্রাই করলো এবং ড্রাইড পার্টিকেলস সহ এয়ারটা এই ন্যারো টিউব দিয়ে ট্রাভেল করবে ট্যানজেনশিয়ালি। আমি বলতে চাচ্ছি এই টিউব দিয়ে যখন পাস করবে তখন এয়ার প্রেসারটা বেশি থাকবে না কম থাকবে? বেশি হবে। বেশি হবে ন্যাচারালি। এখানে যে ভলিউম ছিল তার চেয়ে এটা অনেক ন্যারো ভলিউম, তাই না? সুতরাং এয়ার প্রেসারটা ন্যাচারালি বেশি হবে। খেয়াল করে দেখো এই এয়ারটা পার্টিকেলস সহ গিয়ে কোথায় ওপেনিং হয়েছে? আর একটা ভ্যাকুয়াম চেম্বারে। এটা একটা ভ্যাকুয়াম চেম্বার। তাহলে তোমরাই বলো এই পার্টিকেলসটা যখন এই চেম্বারে আসবে তখন ওই পার্টিকেলসের উপরে এয়ার প্রেসারটা বেশি হবে না কম হবে? কম হবে। ন্যাচারালি এখানে সাডেনলি ফল করবে, তাই না? এবং এই পার্টিকেলস গুলো এই চেম্বারের ভিতরে যখন আসবে তখন ট্যানজেনশিয়ালি পার্টিকেলস গুলো ফ্লো করছে না? জি স্যার। তাহলে কি হবে? এই ওয়ালের সঙ্গে কলিশন হবে না? ইয়েস স্যার। হ্যাঁ। পার্টিকেলস গুলো যখন এই ওয়ালের সঙ্গে কলিশন হবে তখন ওই পার্টিকেলস এর উপরে যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা ছিল সেটা কি আর তখন কাজ করবে? সলিড পার্টিকেলস গুলো যখন এই ন্যারো টিউব দিয়ে পাস করেছে তখন এর উপরে একটা সেন্ট্রিফিউগাল ইফেক্ট ছিল, বিকজ এয়ারটা ট্যানজেনশিয়ালি ফ্লো করেছে, তাই তো? ফলে এই সেন্ট্রিফিউগাল ইফেক্টের ফলে পার্টিকেলস গুলো এই যে ভ্যাকুয়াম চেম্বারটার কথা বলছি, কালেক্টিং চেম্বারটার কথা বলছি, এর ইনার ওয়ালে কলিশন হবে। তখন কি সেন্ট্রিফিউগাল ইফেক্ট আর থাকবে? না। নো স্যার। নো। তখন কি হচ্ছে? আমার এই পার্টিকেলস গুলো তার গ্র্যাভিটেশনাল ফোর্সটা ফিরে পাবে এবং গ্র্যাভিটেশনাল ফোর্স নিচে এই কালেক্টিং বিনে ড্রাই পার্টিকেলস গুলো কালেক্টেড হবে। আর যে এয়ারটা ছিল
সেই এয়ারটা এখান থেকে পাস হয়ে যাবে। আর ন্যাচারালি এয়ারের ভিতরে যে লিকুইড ভেপারগুলো ছিল সেই মিক্সড ভেপারটা এখান থেকে এক্সস্ট হবে আর আমার প্রোডাক্টটা এখানে কালেক্টেড হবে। সিস্টেমটা কি বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে খেয়াল করে দেখবা এখানে স্লাইডে আলোচনার সুবিধার্থে টোটাল প্রসেসটাকে 3টা ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে। ফার্স্ট যেটা বলা হয়েছে অ্যাটোমাইজেশন অফ লিকুইড ড্রপলেটস ইনটু ফাইন টাইনি পার্টিকেলস, অর্থাৎ লিকুইড যেটা ছিল সেটাকে ফাইন ড্রপলেটস আকারে অ্যাটোমাইজ করা হলো। সেকেন্ড হচ্ছে ড্রাইং অফ টাইনি পার্টিকেলস, কোথায়? উইদিন ড্রাইং চেম্বার। থার্ড হচ্ছে এই ড্রাইড পার্টিকেলস গুলোকে আমরা কালেক্ট করলাম কোথায়? এরা বলতে চাচ্ছে একটা সাইক্লোন সেপারেটরে এটাকে কালেক্ট করলাম। তাহলে অ্যাটোমাইজ করাটাও আমার কাছে ক্লিয়ার, ড্রাইং করাটাও ক্লিয়ার। কুইক টাইমে ড্রাই হচ্ছে, ড্রাইং চেম্বারে যেহেতু এটা হট এয়ার আছে, চারিদিকে হট এয়ার এবং পার্টিকেলস গুলো খুব ছোট ছোট, ফলে খুব কুইক টাইমে এটা ড্রাই হবে, সেটাও ঠিক আছে। কিন্তু এইটাকে কেন আমরা সাইক্লোন সেপারেটর বলছি, কেন সাইক্লোন কালেক্টর বলছি? স্যার ইনিশিয়ালি প্রেশার অনেক বেশি ছিল তাই। সাইক্লোনের সময় এয়ার প্রেসারটা বেশি থাকে না কম থাকে? সাইক্লোনে এয়ার ভেলোসিটি বেশি না কম? বেশি বেশি থাকে, ন্যাচারালি বেশি থাকে। সাইক্লোন অনেক বেশি না? ওয়েল, ফ্লো ডিরেকশনটা কেমন থাকে? ঘুরতে থাকে না? হ্যাঁ স্যার। এখানেও দেখো আমার একদিকে হাই প্রেসারে আসছে এবং ট্যানজেনশিয়াল ফ্লো হচ্ছে, ফলে এখানে এই সেন্ট্রিফিউগাল ইফেক্টের ফলে মূলত আমরা এই সলিড পার্টিকেলস গুলোকে কালেক্ট করলাম। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে সাইক্লোন সেপারেটর। বুঝতে পেরেছ? ইয়েস এখানে দেখো আলোচনাগুলো সেইভাবেই করা হচ্ছে। অ্যাটোমাইজেশন অফ লিকুইড ইনটু ফাইন লিকুইড ড্রপলেটস, then drying of the liquid droplets in drying chamber, and finally recovery or collection of dry products. ব্যাখ্যা করতে পারবো না আলাদা আলাদা করে? আমার মনে হয় না এগুলো আর আলাদা করে আমাদের পড়ার দরকার আছে, এগুলো তোমরাই বলতে পারো। তোমরা এখানে যেগুলো দেখতে পারো যে এটার এফিসিয়েন্সি কেমন অথবা কোন ধরনের প্রোডাক্টস কত সময় কিভাবে কালেক্ট করতে পারি, যেমন এখানে বলেইছে variable size of fine product ranges from 2 millimeter to 50 millimeter, অর্থাৎ কত টাইনি পার্টিকেলস, টাইনি সলিড পার্টিকেলস গুলোকে এখানে আমরা কালেক্ট করতে পারি। এটার এফিসিয়েন্সি কত? have got evaporating capacity of 200 kg per hour। বেশি না কম? অনেক বেশি না? তার মানে এটা খুব কুইক টাইমে এটা আমরা অনেক প্রোডাক্ট ড্রাই করতে পারবো, সুতরাং ড্রাইং এফিসিয়েন্সিটা অনেক বেশি, এটা আমরা বলতেই পারি। তারপর খেয়াল করে দেখো আমরা সোফার যে ড্রায়ার গুলো পড়লাম, ট্রে ড্রায়ারের কথা যদি বলি অথবা ফ্লুইডাইজ বেড ড্রায়ারের কথা বলি, এগুলো ছিল এক একটা ব্যাচ টাইপ অপারেশন, অর্থাৎ একটা ব্যাচ লোড করেছো, ড্রাই হলো, আবার আর একটা ব্যাচ আমরা দিয়েছি, তাই না? কিন্তু আমরা গতদিন যেটা পড়েছিলাম মুভিং বেড ড্রায়ার, এটা কি ব্যাচ টাইপ ছিল?
নাকি কন্টিনিউয়াস টাইপ ছিল? Continuous. কন্টিনিউয়াস টাইপ। হ্যাঁ, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টাইপ না, তাহলে সেটা কমার্শিয়াল ম্যানুফ্যাকচারিং এক ধরনের অ্যাডভান্টেজ হিসেবে আমরা দেখাতে পারি যে এটা কন্টিনিউয়াসলি তোমার প্রোডাক্টটা ড্রাই করছে। অ্যাজ সাচ স্প্রে ড্রায়ারটাও একটা কন্টিনিউয়াস অপারেশন না? ইয়েস স্যার। ফলে এই ধরনের ড্রায়ারে আমরা ড্রাইং এফিসিয়েন্সিটা অনেক বেশি পেতে পারি। আবার এটা ইন পার্টিকুলার আমরা বলছিলাম যে এটা সব ধরনের লিকুইডসকে ড্রাই করতে পারে, ইভেন ফাইন বা ডাইলিউট সলিউশনগুলোকেও এটা ড্রাই করতে পারে। সুতরাং সেই হিসেবে আমরা স্প্রে ড্রায়ারটাকেও একটা ইম্পর্টেন্ট ড্রাইং চেম্বার হিসেবে কনসিডার করতে পারি। ঠিক আছে, ভ্যাকুয়াম ড্রায়ার অলরেডি আমরা আলোচনা করেছি বোধহয়, না? গতদিন আমি ক্লাসে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তোমরা আনসার দিয়েছিলে। আমরা বলছিলাম যে ইউজুয়ালি এখানে ভ্যাকুয়াম করার ফলে প্রেশারটা অনেক কম হয়, এবং কম হওয়াতে তাদের ইভাপোরেটিং টেম্পারেচারটাও অনেক কমে যায়। যেখানে ওয়াটারের কথা বলা হচ্ছে 25 থেকে ইভেন 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচারে এরা ড্রাই হতে পারে। এই আলোচনাটা আমি করতে চাই, ওয়েল আমরা একটু শিখে রাখি, এটা হয়তো বা আরো পরে আলোচনা করলে ভালো হতো, কিন্তু আমি একটু বলে রাখি। যেখানে দেখো বলা হচ্ছে একটা ড্রায়ার সিলেক্ট করতে গেলে কোন ধরনের ফ্যাক্টরস আমরা কনসিডার করব। আমি এই আলোচনাটাকে শুধু ড্রায়ার সিলেকশনের ক্ষেত্রে লিমিট না করে বরং বলতে চাচ্ছি অন্যান্য ইকুইপমেন্ট সিলেকশনের ক্ষেত্রেও কি আমরা এই ফ্যাক্টরসগুলো একইভাবে আলোচনায় আনতে পারি? একটু ভেবে দেখবে। আমরা ড্রাইং এর জন্য পড়ি, কিন্তু তুমি মাথায় রেখো যে এটা কি কোনো মিক্সচার সিলেক্ট করার জন্য ব্যবহার করতে পারি, এটা কি কোনো ইভাপোরেটরের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এই আইডিয়াটি কি কোনো ফিল্টার সিলেকশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এইভাবে তোমরা একটু চিন্তা করো, কারণ এখানে আমরা আলোচনা করেছি কিছু ফিচার, কিছু সাবটাইটেল আমরা বের করেছি, এবং সেই সাবটাইটেলের বেসিসে অন্যান্য ইকুইপমেন্টসগুলো আমরা সিলেক্ট করতে পারি কিনা। যেমন ওরা বলেছে প্রপার্টিজ অফ দ্য ম্যাটেরিয়ালস বিং হ্যান্ডেলড। একটা ড্রায়ার সিলেক্ট করতে গেলে কি এই ধরনের কোনো ফ্যাক্টর ভূমিকা রাখে? প্রপার্টিজ অফ দ্য ম্যাটেরিয়ালস বিং হ্যান্ডেলড, এটা কি মাথায় আসে? জি স্যার। একটু আগেই না আমরা পড়লাম, যেমন সলিড যদি প্রোডাক্ট হয়ে থাকে তাহলে কি তুমি স্প্রে ড্রায়ার ব্যবহার করতে পারবে? ডাইলিউট লিকুইড যদি হয় তাহলে কি তুমি ওই টানেল ড্রায়ার বা মুভিং বেড ড্রায়ার এগুলো ব্যবহার করতে পারবে? থার্মোলেবাইল প্রোডাক্ট যদি হয় তাহলে এটা কি তুমি ট্রে ড্রায়ারে ব্যবহার করতে পারবে? সুতরাং কোন ধরনের ম্যাটেরিয়ালস আমরা ড্রাই করতে চাচ্ছি সেটা অবশ্যই একটা ফ্যাক্টর হতে পারে। তাহলে এটা শুধু ড্রাইং এর ক্ষেত্রে কেন বলছো? এটা কি তুমি মিক্সিং এর ক্ষেত্রে একই কথা বলতে পারো না? যদি আমরা এখনো মিক্সচার পড়ি নাই, কিন্তু ওখানে গিয়েও আমরা দেখব যে এক একটা মিক্সচার এক এক ধরনের প্রোডাক্ট মিক্স করার জন্য ব্যবহার করে। সুতরাং নেচার অফ দ্য ম্যাটেরিয়ালস বিং হ্যান্ডেলড অর অপারেটেড, এটা যদি ক্রাইটেরিয়া হয় তাহলে অবশ্যই তুমি সেখানেও জুডিশিয়ালি কোন ধরনের ইকুইপমেন্টস ব্যবহার করবো সেটা তুমি বলতে পারো। ড্রাইং ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ম্যাটেরিয়ালস। ড্রাইং ক্যারেক্টারিস্টিক্স বলতে ওরা যেমন বোঝাচ্ছে এটা কি কোন ধরনের ময়েশ্চার এখানে আছে, ময়েশ্চার ফাইনালি কি পরিমাণ থাকবে, ড্রাইং টেম্পারেচারটা কেমন হবে,
এটা হয়তো একটা ফ্যাক্টর হতে পারে, তাই না? যেমন ড্রাইং টেম্পারেচার যদি তুমি যদি বলো যে না আমি এটা বিলো বয়েলিং পয়েন্ট আমি ড্রাই করতে চাচ্ছি, তাহলে কি তুমি ফ্লুইডাইজ বেড ড্রায়ার, ট্রে ড্রায়ার ইউজ করতে পারবে? No, sir. তখন কোন ড্রায়ার ব্যবহার করব? Vacuum dryer. হুম হুম Vacuum dryer. তখন আমরা ভ্যাকুয়াম ড্রায়ার ব্যবহার করব। দ্যাটস ভেরি গুড। এইভাবেও তাহলে আমরা ক্যারেক্টারাইজ করতে পারি যে মেটেরিয়ালস যেটা আমরা অপারেট করতে যাচ্ছি তার নেচারটা কেমন, তোমার এক্সপেকটেশনটা কেমন। যেমন এখানে বলা হচ্ছে টাইপ অফ ময়েশ্চার। টাইপ অফ ময়েশ্চার বলতে কি বোঝায়? এখানে যেমন বলেছে বাউন্ড, আনবাউন্ড ময়েশ্চার। এটা বলতে কি বোঝায়? বাউন্ড ময়েশ্চার, আনবাউন্ড ময়েশ্চার। আর আইডিয়া আছে? হ্যাঁ না বলো, এটা জানতেই হবে না নেসেসারি। না স্যার। আমি যদি তোমাকে একটা ওয়েট গ্রানিউলস দিই, তার ভিতরে যে ময়েশ্চারটা আছে সেটা কি বাউন্ড ময়েশ্চার নাকি আনবাউন্ড ময়েশ্চার? বাউন্ড সাবস্টেন্সের সাথে ওয়াটার। না। তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে। আমি যদি এক্সাম্পল দেই, যেমন আমরা গ্রানিউলস এর ক্ষেত্রে এটা বলছি, কিন্তু তোমরা পড়েছো না যেমন ফিটকিরি। ফিটকিরির ভিতরে কিছু ক্রিস্টাল ওয়াটার আছে না? জি স্যার। কত মলিকিউলস? 24 মলিকিউলস অফ ওয়াটার আছে, তাই না? ঠিক একইভাবে আমরা কপার সালফেটের কথা বলেছি। কপার সালফেটের ভিতরে এরকম ক্রিস্টাল ওয়াটার আছে। তারপর তোমার সোডিয়াম সালফেটের কথা, গ্লোবাল সল্ট, যেটা এর ভিতরে এই জায়গাগুলোতে যে ময়েশ্চার আছে সেই ময়েশ্চারগুলোকে বলা হচ্ছে বাউন্ড ময়েশ্চার। অর্থাৎ যে ময়েশ্চারটা তোমার মলিকিউলসের একটা ইন্টিগ্রাল পার্ট, মলিকিউলসের একটা অংশ, সেটাকে আমরা বলছি বাউন্ড ময়েশ্চার। আর আমি যেটা বললাম যে পাউডার বা গ্রানুলসে যে ময়েশ্চারটা আছে সেটা হচ্ছে আনবাউন্ড। তাহলে তোমরাই বলো কোন ময়েশ্চারগুলো রিমুভ করা কঠিন, বাউন্ড আর আনবাউন্ড? বাউন্ড। ন্যাচারালি বাউন্ড যে ময়েশ্চারটা আছে সেটা রিমুভ করাটা কঠিন। সুতরাং তার উপরে ডিপেন্ড করে হয়তো আমরা ড্রায়ার সিলেক্ট করতে পারি। আরো বলা হচ্ছে যেমন ফ্লো অফ ম্যাটেরিয়ালস টু এন্ড ফ্রম দ্য ড্রায়ার। অর্থাৎ আমরা যে ড্রায়ারে মেটেরিয়ালসগুলো লোডিং আনলোডিং করব সেটা কেমন হবে, মেটেরিয়ালস হ্যান্ডলিংটা কেমন হবে। যেমন আমরা কখনো বলছিলাম যে এটা ব্যাচ টাইপ, কখনো বা বলছি এটা কন্টিনিউয়াস, কখনো বা বলছি আমরা প্রোডাক্ট ইন্টারমিডিয়েট মানে প্রসেস চলাকালীন প্রোডাক্ট কালেক্ট করব, কখনো বা বলছি অ্যাট দ্য এন্ড আমরা এই প্রোডাক্টটা কালেক্ট করব। যদি এইরকম তোমার ডিজায়ার থেকে থাকে তাহলে সব ধরনের ড্রায়ার কি আমরা সেটা মিট করবে? না। ইকোনমিক কনসিডারেশন, এটা হয়তো বা সব শেষে তোমরা গিয়ে বলতে পারো যে ইকোনমিক কনসিডারেশন সব বিবেচনা করে আমরা হয়তো বা একটা এমন একটা ড্রায়ার সিলেক্ট করলাম যে ড্রায়ারটা অপারেট করতে গেলে আমার প্রোডাকশন কস্ট অনেক বেড়ে যায়। আলটিমেটলি আমার প্রোডাক্টের কস্ট মার্কেটের অন্যান্য প্রোডাক্টের চেয়ে বেড়ে যাবে। তখন কি তুমি মার্কেটে কম্পিট করতে পারবে? সুতরাং আমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। সব বিবেচনা করে আমরা এমন ড্রায়ার সিলেক্ট করব যেটা এটা আমার প্রোডাক্ট কস্টের উপরে ওরকম কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না ফেলে। প্রোডাক্ট কোয়ালিটি, এটাও একটা ফ্যাক্টর হতে পারে যে আমরা যে প্রোডাক্টটা ড্রাই করতে চাচ্ছি সেটা
কোয়ালিটি কেমন চাচ্ছি, এটা কি আমি একেবারে কমপ্লিটলি কন্টামিনেশন ফ্রি চাচ্ছি, মাইক্রোবস ফ্রি চাচ্ছি, নাকি না সেখানে কোনো হয়তো একটা লেস পার্টিকেলস থাকলেও থাকতে পারে, বা মাইক্রোবিয়াল লোড কিছু থাকলেও থাকতে পারে, তুমি অ্যালাউ করবা কিনা। তুমি যেটা ড্রাই করতে যাচ্ছ সেখানে যদি ডিকম্পোজ কিছু পার্টিকেলস থাকতে পারে কিনা। তুমি যেটা করতে চাচ্ছ সেখানে ময়েশ্চার কন্টেন্টটা একেবারে ইউনিফর্ম থাকা দরকার কিনা, নাকি বেশি কম হলেও কোনো অসুবিধা নেই। এই ধরনের কিছু ফ্যাক্টরস আমাদের ইকুইপমেন্ট সিলেকশনে কাজ করতে পারে। যেমন অনেক সময় আমরা বলছি যে এটা, যেমন ড্রায়ারের কথা, তো এখানে হয়তো বা স্মল কন্টামিনেন্টস থাকলেও অসুবিধা নেই, বিকজ পরবর্তীতে হয়তো বা প্রসেসিং স্টেপে তুমি এই কন্টামিনেন্টসটা কমপ্লিটলি এলিমিনেট করার উপায় আছে বা করবা, তখন হয়তো বা তুমি প্রিভিয়াস স্টেপসে তুমি কন্টামিনেন্টস কিছু অ্যালাউ করলেও করতে পারো। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছো? Sir. বুঝবে কি, তোমরা তো সব লিভ নিয়েছো দেখি, কমতে কমতে এখন কত, মাত্র 23 জন। কেন এমন কেন হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি, অসুবিধা নেই। আরো যেমন বলা হচ্ছে রিকভারি প্রবলেমস, তুমি কি রিকভারি কিছু করতে চাও? যেমন আমরা ড্রাইং এর ক্ষেত্রে বলছিলাম যে যে সলভেন্ট ভেপারস গুলো রিমুভ হচ্ছে সেটাকে আমরা চাইলে কালেক্ট করতে পারি। ওরা যেমন বলেছে সলভেন্ট রিকভারি অথবা ডাস্ট রিকভারি, এর কি তোমার জরুরি? তা যদি করতে হয় তাহলে কোন ধরনের ড্রায়ারের ক্ষেত্রে সেটা সম্ভব হবে, সেইভাবে হয়তো আমরা ড্রায়ার সিলেক্ট করতে পারি। কেন সব ড্রায়ার তোমাকে এরকম সলভেন্ট রিকভারি প্রভিশন দিবে না, সব ড্রায়ার ডাস্ট কালেক্ট করতে পারবে না। এবং যেটা অবশ্যই জরুরি সেটা হচ্ছে এসেনশিয়াল ফ্যাসিলিটিস। আমি একটা ইকুইপমেন্ট নিয়ে আসলাম বটে, অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসলাম, ভালো কোম্পানি থেকে নিয়ে আসলাম, কিন্তু সেটা পারপাসফুলি অপারেট করার মতো ফেসিলিটিস আমার আছে কিনা। যেমন হয়তো তুমি নিয়ে আসলে একটা ইকুইপমেন্টস খুবই ভালো, কিন্তু তোমার এখানে যে ইলেকট্রিক সাপ্লাই আছে সেটা ওটা কমপ্লাই করে না। অথবা তুমি যে ইকুইপমেন্টস নিয়ে আসছো সেখানে তোমার হয়তো বা স্টিম প্রয়োজন হয়, কিন্তু তোমার কোনো স্টিম জেনারেটর নাই। অথবা সেইটার গ্যাস বা পেট্রোলিয়াম বা ফুয়েল হিসেবে তুমি গ্যাস, ন্যাচারাল গ্যাস ইউজ করতে চাচ্ছ, কিন্তু তোমার হয়তো বা সেই সাপ্লাইটা নেই। এই ধরনের ক্ষেত্রে অবশ্যই আমার ফেসিলিটিসটা আমাকে দেখতে হবে। নট অনলি দ্যাট, ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিসটাও ইম্পর্টেন্ট। তুমি একটা সে ফর এক্সাম্পল একটা ড্রায়ার নিয়ে আসলে, সেই ড্রায়ারটা এত ভাইব্রেশন হয়, এত নয়েজি হয় যে তোমার ফ্লোর ভাইব্রেশন হয়, তখন কি সেটা তুমি ওখানে সেট করবা? এইরকম কিছু ফেসিলিটিস রেখেই আমাকে আমার ইকুইপমেন্টস গুলো সিলেক্ট করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে এখানে যে আলোচনাগুলো করলাম? জি স্যার। তাহলে আমার মনে হয় এই পয়েন্টস গুলো যদি আমরা মনে রাখি, ফ্যাক্টরস গুলো যদি মনে রাখি, এর বাইরেও হয়তো আরো কিছু ফ্যাক্টরস তোমরা নিতে পারো, সেক্ষেত্রে কি হবে, অন্যান্য ইকুইপমেন্ট সিলেক্ট করার ক্ষেত্রেও কোন ফ্যাক্টরস গুলো কনসিডার করতে হয় তোমরা আলোচনা করতে পারবে। সুতরাং ফ্যাক্টরস কনসিডারিং প্রাইমারি সিলেকশন অফ ড্রায়ার্স এখানে পড়লাম, ফ্যাক্টরস কনসিডারিং সিলেকশন অফ মিক্সচার্স, এরকম আলাদা আলাদা করে আমাদের পড়ার দরকার নেই। একবার যদি আমরা এটা ফ্যাক্টরস গুলো মাথায় নিতে পারি, পয়েন্টস গুলো একটু সেট আপ করতে পারি, জুডিশিয়ালি অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা অন্যান্য ইকুইপমেন্ট সিলেকশনের ক্ষেত্রেও এই একই নলেজ শেয়ার করতে পারবো, একইভাবে আমরা ইকুইপমেন্ট সিলেক্ট করতে পারবো। বুঝতে পেরেছো?
বুঝতে পেরেছো কি? Yes, sir. Yes, sir. ওকে, তাহলে আমরা আর বাকি থাকলো ফ্রিজ ড্রাইং। ফ্রিজ ড্রাইংটা একটু লেংদি, করবো এখন নাকি বাদ দিব? থাক, আজকে থাক, উপস্থিতি খুবই কম। আমরা নেক্সট ক্লাসে আশা করি ড্রয়িংটা আমরা শেষ করব। Okay, sir. তোমরা চাইলে ড্রয়িং শেষে একটা কুইজ দিয়ে দিতে পারো, যদি তোমরা খুব মনে করো যে কুইজ না দিলে আমাদের ঘুম হবে না, তো দিয়ে দিতে পারো।